নিগার। হায়াসিয়ামাস নাইজার উচ্চারণ করা যেতে পারে, তবে নিগারটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অন্য আরেকটি নাম আছে হেনবেন। জাসকুয়ামাই, শুকুর শিম বা বিষ তামাক, এই সমস্ত নাম উদ্ভিদ রাজ্য থেকে সংগ্রহ করা হয়েছে। এই ওষুধের মূল অরিষ্ট এবং রোগী শীতকাতর। একজন বলবেন শীতকাতর 5টি ওষুধের নাম, এবং প্রথম শ্রেণীর শীতকাতর বলেন। স্যার নাজভূমিকা, হিপার সালফার, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফক্স আর হাইসিয়ামাস। যাক, সুন্দর, ঠিক আছে, ধন্যবাদ। এই ওষুধের ক্রিয়াস্থল, এটা সেরিব্রোস্পাইনাল বা মস্তিষ্ক মজ্জীয় বিধানের উপর বিশেষ রূপ ক্রিয়া করে, জ্ঞান স্থান বা সেন্সোরিয়াম ও পেশিমণ্ডলীর বিকৃতি ঘটায়। অর্থাৎ বোঝা যাচ্ছে এটা নার্ভাস সিস্টেমের উপর মূল ফোকাস, মূল ক্রিয়াস্থল। উপযোগিতা শীত কাতুরে, যারা অল্পে কাতর ব্যক্তি, যাদের সহজে ক্রোধ হয়, রাগ হয়, মেজাজের পরিবর্তন হয় এবং চুল কটা, সেই সকল ব্যক্তির পক্ষে এই ওষুধটা বিশেষ উপযোগী। কারণ তত্ত্ব, কারণ তত্ত্বটা খুব মনোযোগী সবাই শুনতে হবে, কারণ প্রত্যেকটা ওষুধের স্টেট, বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই স্টেটটা, কন্ডিশনটা, রোগীর ভিতরে রোগ চিত্রটা কিভাবে আসে সেটা ডিপেন্ড করে কারণ তত্ত্বের উপরে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে একটা ক্রনিক রোগী হয়ে যায়, ক্রনিক ডিজিজের রোগী হয়ে যায়, সেটা কিন্তু এক একটা গল্প, এক একটা জার্নি। বর্তমান মডার্ন মেডিকেল সায়েন্সে আমরা দেখি থাইরয়েড, হাইপার থাইরয়েড, হাইপোথাইরয়েড, ডায়াবেটিক, ক্যান্সার মেলিটাস এবং আরো বেশ কিছু জটিল কঠিন দুরারোগ্য ব্যাধির কথা আমরা জানি। হাইপারটেনশন, হার্ট ব্লক, এই সমস্ত, এই যে প্রত্যেকটা ক্রনিক ডিজিজ যেগুলোর নাম বললাম, এছাড়া অ্যাজমা আরো অনেক 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 আছে, এগুলা কিন্তু একদিন দুই দিনে এই রোগীর ভিতরে আসেনি। একদিন দুই দিনেই, 1 মাস 2 মাসে এই রোগী হয়ে ওঠেননি। দীর্ঘ পথ পরিক্রমা, দীর্ঘ লাইফ জার্নির একটি পর্যায়ে এই অবস্থায় এসেছে। আপনি আপনার ফ্যামিলি বা একটু কারেন্ট চলে গেল, আশেপাশে যে সমস্ত বাচ্চা শিশুদের দেখেন, তাদের কি দেখেছেন কখনো তারা স্ট্রোক করেছে? তারা ডায়াবেটিকে কয়জন আক্রান্ত হয়েছে, তারা কয়জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তারা কয়জন থাইরয়েডে আক্রান্ত হয়েছে? নেই তো। হাই প্রেশার কয়জনের হয়েছে? আমরা বর্তমান সময়ে যেটাকে রোগ বলে জানছি, ক্রনিক ডিজিজ বলে জানছি, সেটা একদিন দুই দিনে তৈরি হয়নি। শারীরিক, মানসিক বিভিন্ন রকমের ডিজঅর্ডার, হিংসা, মিথ্যা, অসুস্থ প্রতিযোগিতা, লোভ। স্যার পেজটা দেখা যাচ্ছে না স্যার? এবার দেখা যাচ্ছে? না স্যার, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে
বিভিন্ন রকমের মানসিক বৈকল্য, এগুলাকে আমরা রোগ বলে মনে করি না, অথচ এগুলোই বড় বড় রোগের এক একটা সিম্বল, সাইন অ্যান্ড সিমটম, যেটা একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাতেই এগুলার গুরুত্বের সঙ্গে বিচার করা হয়। এমনকি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই মেন্টাল সিমটম গুলোকে। একটানা কথা বলে যাচ্ছে বাচাল, রোগীর সামনে কাপড় চোপড় খুলে ফেলে উলঙ্গ হয়ে যাচ্ছে, এত সন্দেহ করছে। কাছের ব্যক্তি, জীবন সঙ্গী অথবা মা বাবা, গর্ভধারণী মা তাকে ওষুধ দিচ্ছে, সে ভাবছে যে বিষ খাইয়ে দিচ্ছে আমাকে। তাহলে এই যে ব্যাপার, এগুলাকে সুস্থ স্বাভাবিক বলা যায় না, এগুলাই হোমিওপ্যাথির দর্শনে ধরা পড়ে। আর এই লক্ষণগুলা ছাড়া হোমিওপ্যাথির একটি রোগীর চিত্র অঙ্কন করা সত্যি খুব কঠিন। তাই আমরা আজকে দেখব হায়োসিয়ামাস ঔষধের জার্নিটা কেমন। হায়োসিয়ামাসের ঔষধের রোগী আসতে হলে কি অবস্থা থেকে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে এই পথে হয়, তার সংক্ষিপ্ত কয়েকটি কথা। হায়োসিয়ামাসের ক্ষেত্রে রোগের সব পর্যায়ে মূল সমস্যা বা গোলযোগটি হলো ঈর্ষা এবং সন্দেহ প্রবণতা। এই কথাগুলো নিয়ে হয়েছে, আমি বলেই দেই আপনাদের, সেটা হলো মেটেরিকা ভিভা স্যারের বর্তমান 13 খণ্ড পর্যন্ত যেটা বের হয়েছে সেখানকার একটা অংশ। এই বইগুলো পড়তে ইচ্ছে হয়। আপনাদের কখনো যদি সুযোগ হয় এই বইগুলো পড়বেন। এত প্রাঞ্জল, ইংলিশ হলেও ইংরেজি হলেও ওই ভাষাগুলো এত প্রাঞ্জল, এত সুন্দর, মানে আমাদের মতো বাঙালি যারা, তাদের এত বোধগম্য ইংলিশ ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে যেটা সহজেই আমরা অনুধাবন বুঝতে পারি। তাই আপনাদের সম্ভব হলে এগুলো কিনবেন, বা দাম খুব বেশি তা নয়। তো হায়োসিয়ামাসের ক্ষেত্রে রোগের সব পর্যায়ে মূল সমস্যা বা গোলযোগ ঈর্ষা বা সন্দেহ প্রবণতা। তাদের তীব্র আবেগ এবং আশেপাশের মানুষের প্রতি গভীর আসক্তির কারণে এমনটা ঘটে। তাদের আচরণের বড় একটি অংশ, যার মধ্যে মাঝে মধ্যেই সহিংস বা উগ্র আচরণ অন্তর্ভুক্ত, মূলত এই ঈর্ষা থেকেই তাড়িত হয়। তার ভিতরে ঈর্ষা, হিংসা, এই দুইটা কথা কিন্তু একই রকম মনে হলেও এদের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। হিংসাটা মূলত অন্যকে ক্ষতি করার একটা প্রবণতা থাকে, মূল পার্থক্য যেখানে। আর ঈর্ষাটা ঠিক ক্ষতি নয়, তার মতো আমি কেন নই, ঈর্ষাকাতর হওয়া। তার গহনা আছে, ওই মহিলার গহনা আছে এত, আমার কেন নেই। বাবার তাড়না তার মধ্যে কাজ করে। তার হাজবেন্ড এত হ্যান্ডসাম স্যালারি জব করে, একটা বিসিএস ক্যাডার, এত হ্যান্ডসাম দেখতে, আমার হাজবেন্ডটা তো সামান্য একটা নন ক্যাডার কিংবা হোমিওপ্যাথি ডক্টর, কিংবা আরো নিচু লেভেলের কেউ, মানে পেশাগত দিক থেকে, অর্থের দিক থেকে সে নিজেই মনে করে এটা। এই যে তার ভিতরে ঈর্ষা কাজ করে, এই বিষয়গুলো তাদের মনের মধ্যে একসময় অসুস্থ প্রতিযোগিতার বাতাবরণ শুরু করে। মূলত এই ঈর্ষা থেকে তার মধ্যে সহিংসতা এবং উগ্র আচরণ আস্তে আস্তে সূত্রপাত হয়। এমনকি স্ত্রীর প্রতি ঈর্ষা, কিংবা অফিসের সবাই তার অগোচরে তাকে নিয়ে সমালোচনা করছে, এরকম মনে করে সে। এমন সন্দেহ থেকে হয়তো এই মানসিক সমস্যার প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। এরপর এই সমস্যাটা ক্রমশ আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। সন্দেহের গণ্ডিটা তখন ঘনিষ্ঠ দল এবং সহকর্মীদের মধ্যেও ছাড়িয়ে পরিচিত ব্যক্তি এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ অপরিচিত মানুষের মধ্যে বিস্তৃত হয়। মানে এটা একটা পুকুরে, আমরা তো দেখেছি, একটা পুকুরে মাঝখানে যখন একটা ঢিল ছড়া হয়, তখন প্রথমে
সেন্টার থেকে পরিধিটা আস্তে 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 ছড়িয়ে যেতে থাকে চারপাশে, আস্তে 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 ছড়িয়ে ছড়িয়ে যেতে থাকে, বড় হতে থাকে, তাই না? গোলাকার বৃত্তটা ঠিক সেভাবেই তার নিজের ভিতর ঈর্ষা, প্রতিহিংসা, উগ্রতা থেকে শুরু করে আস্তে আস্তে নিজের স্ত্রী, নিজের ফ্যামিলি এবং পরিচিত বন্ধু বান্ধব থেকে আস্তে আস্তে অপরিচিতদের মধ্যেও এভাবে ছড়িয়ে যেতে শুরু করে। এর চূড়ান্ত পরিণতি হতে পারে একটি সাধারণ প্যারানয়েড অবস্থা। প্যারানয়েড মানে যেখানে বাস্তবতার সাথে সংযোগ বজায় রাখে, একটা মানসিক বিপর্যস্ত অবস্থা প্যারানয়েড, অথবা সিজোফ্রেনিক প্যারানয়ের একটি তীব্র এবং প্রকট অবস্থা সৃষ্টি হয় তার মধ্যে, এবং একটা সময় সে মেন্টালি সেই চাপটা নিতে না পারার কারণে উন্মাদগ্রস্ত হয়ে যেতে পারে। এভাবেই আস্তে আস্তে একটা হাইসেমাস রোগীর অবস্থা কন্ডিশনে আসে। এটি একটি মূলত মানসিক লক্ষণ নির্ভর ঔষধ। যে কয়েকটি লক্ষণ বিশেষ করে নির্ধারণযোগ্য, বিশেষ করে বিকার ডেলিরিয়াম, বিকার বা প্রলাপে রোগী বিড়বিড় করতে থাকে, বকে, নানান রকম ভয়াবহ কাল্পনিক দৃশ্য দেখে, পাশে তাকে কেউ বিষ প্রয়োগ করে, এজন্য সর্বদা ভয় হয়, ভয়ানক সন্দেহ, বিশেষ যে কয়েকটা লক্ষণ সেটা আগে নোট হচ্ছে। বিছানা খোটা অভ্যাস, বিছানা মানে কিছু পড়ে আছে অথচ তেমন কিছু নেই, এটা অবশ্যই অ্যাকিউট কন্ডিশনের ক্ষেত্রে এমনটা হয়, জ্বর, বিকার কিংবা এরকম অ্যাকিউট কোন কন্ডিশনে এমনটা হয়। কান উন্মাদ, নির্লজ্জতা, গোপন অঙ্গ দেখাতে চায়, প্রাইভেট পার্ট, অত্যন্ত পিপাসা কিন্তু জল পান করতে অত্যন্ত ভয় হয়, মনে হয় জলে বিষ মেশানো আছে। যে সকল লোক সেখানে নেই তাদের সঙ্গে কথা বলে, যে সকল লোক সেখানে নেই তাদের সঙ্গে কথা বলে, ওই যে প্রলাপ বকে, এটা এক ধরনের হ্যালুসিনেশন। বিকার অবস্থা বিশেষ করে মস্তিষ্ক এবং স্নায়ুমণ্ডলী এর প্রধান ক্রিয়াস্থল। যে বিকার অবস্থায়, প্রলাপ বকে, অ্যাকিউট কন্ডিশনে, জ্বর অবস্থায় বা উন্মাদগ্রস্ত অবস্থায় যেটা হয় সেটা মূলত ক্রিয়াস্থল, যেখানে বলেছি মস্তিষ্ক এবং স্নায়ুমণ্ডলী, এটাই কিন্তু এর মূল সেন্ট্রাল অ্যাকশনের জায়গা। যে সমস্ত রোগ দেখা যায় সেগুলো ওই যন্ত্রগুলোকে কেন্দ্র করেই পরিগ্রহ করে। রোগী রোগাক্রমণের অল্প সময়ের মধ্যে ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং তন্দ্রাচ্ছন্ন ভাবে পড়ে থাকতে বাধ্য হয়, এবং ওই সময় সে নানান রকমের অলিক, কাল্পনিক, ভয়ানক স্বপ্ন দেখতে থাকে। তার মানে কি, তার মস্তিষ্কর যে সেন্ট্রাল পজিশন সেই জায়গাটাই এলোমেলো হয়ে যায়, যে কারণে তার চারপাশে সবকিছুই ভুলভাল দেখে, উল্টো পাল্টা জিনিস দেখে, অন্য কেউ দেখেন তবু সেটা দেখে। মানে ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, মানে তিনটাই একসাথে অ্যাটাক করে। আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল এমনি এমনি দেয়নি আমি, মাইন্ড চ্যাপ্টার থেকে 20টি রুব্রিক ইতিপূর্বেও মাইন্ড চ্যাপ্টার থেকে আপনারা লিখেছেন, দেখবেন ডিলিউশন থেকে, ইলিউশন, হ্যালুসিনেশন থেকে অসংখ্য রুব্রিক হাইসেমাসের আছে। এটা একটা অস্বাভাবিক অবস্থা। ডিলিউশনটা মানুষের একটি অস্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থায় নয়। তো এই অবস্থাতেই সে এই অবস্থার মানসিক বিকার সহ ভুলভাল ভ্রান্ত প্রত্যক্ষণ এই বিষয়গুলা দেখে, এমনকি নানান রকমের অলিক, কাল্পনিক এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখে। পরে থেকে বিছানাপত্র খোটে, বিড়বিড় করে, প্রলাপ বকতে থাকে, শূন্যে কিছু ধরার চেষ্টা করে, তবে তার প্রলাপ বেশিরভাগই মৃদু প্রকৃতির, কিন্তু স্ট্র্যামোনিয়াম এবং বেলাডোনার মতো ভীষণ প্রকৃতির নয়। তার মানে এখানে কম্পারেটিভলি একটু আলোচনা, যে বেলাডোনা, স্ট্র্যামোনিয়াম এবং হাইসেমাস তিনটাতে প্রলাপ আছে, কিন্তু যে ওষুধটি আলোচনা হচ্ছে হাইসেমাস, সেটার প্রলাপটা কিছু মৃদু প্রকৃতির, খুব প্রকট নয়, ভীষণ নয়। কিন্তু বাকি দুইটা, যে স্ট্র্যামোনিয়াম এবং বেলাডোনা, এই দুইটাতে ভীষণ প্রকৃতির। প্রলাপ, সময় সময় সে মৃত ব্যক্তির সাথে কথা বলে,
যারা পরলোকগত হয়েছে তাদের সাথে অতীত ঘটনাগুলির আলোচনা করে। মৃত ভগ্নী মানে বোন স্ত্রী বা স্বামীকে ডাকে এবং ওই লোক যেন উপস্থিত রয়েছে এরূপ ভাবে তার সঙ্গে কথোপকথন করে। এই যে তার মানসিক একটি অবস্থা, এটা বিজ্ঞান বর্তমান মডার্ন মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত কিছুই প্রমাণ করতে পারেনি। মানুষের এই কন্ডিশন, তখনই তাকে মানসিক বিকারগ্রস্ত বা মানসিক অসুস্থ বা উন্মাদ বলে আখ্যায়িত করা হচ্ছে। হয়তো আগামীতে বিজ্ঞান এটা প্রমাণ করতে সক্ষম হবে কেন মানুষের মস্তিষ্কের কোন পর্যায়ে আসলে মানুষ এইরকম ভাবে হ্যালুসিনেশন বা ডিলিউশন তার মধ্যে দেখা যায় বা ইলিউশন দেখা যায়। অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছে, সে তো দেখছে নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই দেখছে, না দেখে তো কথা বলছে না, কিভাবে দেখছে? এটা একটা প্রশ্ন। হোমিওপ্যাথি কত সুদূর প্রসারী, এই বিষয়গুলো চিন্তা করলেই হয়। কেননা আমরা একটা বিষয় জানি যে আমরা যে জায়গাগুলোতে বাস করি, যেখানে আমরা সাধারণ মানুষ পৃথিবীতে বাস করি, এখানে আমাদের দৃষ্টি ভীষণ, আমরা যে দেখি সেটার একটা পরিমাপ মেজার আছে, এর বাইরে আমরা দেখতে পাবো না। আমরা যে বিষয়গুলো শুনি সেটার শোনার একটা পরিমাপ আছে, এর বাইরে আমরা শুনতে পাবো না। তাহলে এটাকে ওভারটেক করে কি তারা কিছু দেখে? যেমন মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে গেলেই আমরা সে অন্য কোনো গ্রহ নক্ষত্র কিংবা অন্য কোনো জায়গায় চলে যাবে, সেটা চাঁদেও হতে পারে, একটা উপগ্রহ। তার মানে এই মধ্যাকর্ষণ শক্তি মধ্যে আমরা ইচ্ছা করলে আমাদের শারীরিক যে শক্তি আছে সেটা দিয়ে পারবো না। তাহলে এমন কিছু যান্ত্রিক সহায়তা দরকার, যেটার ফলে আমরা এত জোরে থ্রো করবে আমাদের বা নিয়ে যাবে, যে কারণে আমরা সেটা মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে চলে যাই। আমরা ওখান থেকে ফেরত আসার জন্য শারীরিক শক্তি যথেষ্ট না, পারবো না। সেক্ষেত্রে আমাদের ওই রকম যান্ত্রিক কোন মহাশক্তি পরাশক্তি আমাদের প্রয়োজন ওখান থেকে আবার এখানে আসবার জন্য। তাহলে আমাদের সবকিছুর একটা সীমা না বেঁধে দিয়েছে সৃষ্টিকর্তা, একটা কিছুর সীমা নাই, সেটা হলো মন। এই মনের জন্যই মানসিক লক্ষণ, যেটার মূল্য হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি। যাক, বাকিটা বিজ্ঞানের হাতে ছেড়ে দিলাম আগামী দিনে। সন্দেহ, এই রোগী ভীষণ সন্দেহ পরায়ণ, সন্দেহ করতে থাকে তার স্ত্রী তাকে বিষ পান করাবে, কখনো বা সে তার স্ত্রীর চরিত্রের উপর সন্দেহ করতে থাকে, সে কাউকে বিশ্বাস করে না, এমনকি তার খুব কাছের বন্ধুর উপরও এমন সন্দেহ হয়, এটাও মনে করতে থাকে তার নিকট আত্মীয় বা বন্ধু বান্ধব তাকে বিষ পান করাবে। সে ঔষধ পর্যন্ত এজন্য সে খেতে চায় না, এমনকি কোনো নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলেও ওই বাড়িতে কিছু খায় না বা পান করে না, পাশে খাবারের সঙ্গে যদি বিষ মিশিয়ে দেয় এই ভয়। অথচ আরো অন্যান্য যারা অতিথি আছে গেছে তারা কিন্তু সব ঠিকঠাক খাওয়া দাওয়া করছে, কিন্তু এর মনে এমনই সন্দেহ দ্বারা বাতাবরণ হয়, সে খেতে ভয় পায়, তাকে হয়তো হত্যা করবে বিষ পান করে। এই লক্ষণটা রাস্টক্সে আমরা পাই, ল্যাকেসিসেও সন্দেহ আছে, তবে মনে হয় এই ক্ষেত্রে হাইসিওমাস সে সন্দেহ সবাইকে ছাড়িয়ে দেয়। এটা একটা মানুষের কোনো নর্মাল কন্ডিশন না, অ্যাবনর্মাল কন্ডিশন। সবার কাছে যেটা স্বাভাবিক তার কাছে সেটা অস্বাভাবিক, সবাই যেটা দেখে না সেটাই সে দেখে। তো সন্দেহের জায়গাটা এই ঔষধের খুব প্রমিনেন্ট একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাম উন্মাদ এ রোগী বিশেষ করে পীড়িত অবস্থায় ভীষণ কামুক হয়। যে সমস্ত বালিকা তাদের সুস্থ শরীরে কোনো দিনই কাম ভাবের চিন্তা করে নাই, তাদের মধ্যে পর্যন্ত এটা দেখা দিয়ে থাকে যখন তাদের মস্তিষ্কটি প্রদাহযুক্ত হয়। এখানে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, দেখেন আমরা ইতিপূর্বে একটি লক্ষণ পড়েছি, আপনারা জানেন যে কিছু বালিকা আছে যাদের বিয়েই হয়নি এখনো, যাদের বিয়ে হয়নি, তরুণ হোক যুবতী হোক, বিয়ে হয়নি। বিয়ে না হলে তাদের স্তন থেকে দুধ বের হওয়াটা অস্বাভাবিক, কিন্তু কিছু রোগীর সেটা হয়, সে যখন রোগী হয়ে যায়। আমরা জানি অ্যাসাফিডিটা, ন্যাট্রামিউর, মার্কুরিয়াস,
আরো কয়েকটা ওষুধে এই ঘটনাটা ঘটে। এটাই কিন্তু অস্বাভাবিকতা। হোমিওপ্যাথি এই লক্ষণগুলাই খুঁজে বেড়ায়, যেটা একটা ওষুধ নির্বাচনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তেমনি এক্ষেত্রেও দেখেন যে বালিকা তাদের সুস্থ শরীর কোনোদিন কামভাবে চিন্তাও করে না, সে বালিকা এখনো, তার ভাব ভিতরে ওই ধরনের অবস্থা সেভাবে প্রমিনেন্ট হয়নি এখনো, তাদের মধ্যে পর্যন্ত এটা দেখা দিয়ে থাকে যখন তাদের মস্তিষ্কটি প্রদাহ যুক্ত হয়। তার মানে সে রোগী হয়, তখন কাম উন্মাদ, সেক্স ডিজায়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাদের। এই লক্ষণটাকে অসাধারণ অদ্ভুত লক্ষণ বলে গণ্য করা উচিত, কারণ মস্তিষ্ক প্রদাহ হলে যে কামভাবের প্রাবল্য আসে এটা একটি অসাধারণ ব্যাপার, এবং এই ব্যাপারটি প্যাথোলজিতে কোনো দিনই রীতিমতো কারণ দেখিয়ে এটাকে বিশ্লেষণ করতে পারবে না বা অক্ষম। মডার্ন মেডিকেল সায়েন্স কখনো এটাকে সেই সমীকরণ সমাধান করতে পারবে না। কিন্তু হোমিওপ্যাথিতে এই লক্ষণ দেখে এবং এর সাথে আরো কিছু লক্ষণ দিয়ে একটি ওষুধ চিত্র তৈরি করলে যে কোনো ধরনের জটিল কঠিন দুরারোগ্য ব্যাধি আরোগ্য দিকে নিয়ে যাওয়া সম্ভব। এইখানেই হোমিওপ্যাথির সবচেয়ে বড় সার্থকতা এবং সফলতা। আর সাধারণ জ্ঞান দ্বারা এর উৎপত্তি এবং কারণকে বিশ্লেষণ করা একেবারে অসম্ভব। তাই আমাদের অর্গানন বলে যে সমস্ত লক্ষণদ্বয়কে প্যাথোলজিক্যাল কারণে বা সাধারণ জ্ঞান দ্বারা বিশ্লেষণ করা যায় না, বা যে লক্ষণরা যে পীড়ার বা রোগের নিজস্ব লক্ষণ হতে সম্পূর্ণ পৃথক, সেই লক্ষণদ্বয় অসাধারণ এবং অদ্ভুত লক্ষণ বলে গণ্য। আর এই অদ্ভুত অসাধারণ লক্ষণ সমূহের মূল্য ওষুধ নির্বাচনের ব্যাপারে সর্বোচ্চ স্থানে। তাই অনেক সময় দেখা যায় এই ওষুধের সর্বদাই জননেন্দ্রিয়ে হাত দিয়ে রাখে। নারী হোক, পুরুষ হোক, বালক হোক, বালিকা হোক, বৃদ্ধ হোক, যেই হোক না কেন, তার জননেন্দ্রিয়ে হাত দিয়ে রাখে, কুৎসিত গান করে, নেকেড, কুৎসিত কথাবার্তা এবং অশ্লীল ভঙ্গিমা করতে থাকে। এমনকি রোগী এবং রোগিনী যখন চিকিৎসক তাদের ঘরের মধ্যে প্রবেশ করে তখন তার গোপন অঙ্গ বের করে থাকে। ব্যর্থ প্রেমিকার তরুণ উন্মাদ রোগেও ওই সকল লক্ষণকে এই ওষুধ অনেক ক্ষেত্রে সকল লক্ষণ সহ এই ওষুধ অনেক ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে। লেখাটা দেখা যাচ্ছে না, তার মানে এই কথাটার অর্থ হলো, এই পৃষ্ঠাটা পড়ে নেই তাহলে আরো সহজ হবে। এই যে তার অশ্লীলতা, উলঙ্গ হওয়া, এটাকে দুইটি অবস্থায় বিশ্লেষণ করা যায়। কেন এটা করছে সে? এক নম্বর হলো সে উলঙ্গ হতে চায়, কাপড় চোপড় খুলে ফেলতে চায়, এবং ইহা বিশ্লেষণ করে দেখতে হবে। প্রথমে হয়তো ইহা বুঝতে পারা যাবে না, হাইসিয়ামাসের শরীরের সর্বত্র চর্মে এরূপ অতি অনুভূতিযুক্ত স্নায়ুসমূহ থাকে যে সে চর্মের উপর কাপড় চোপড় স্পর্শ সহ্য করতে পারে না, এবং এজন্য সে সেটা ফেলে দেয়। এটা উন্মাদনার মধ্যে এবং সময় সময় বিকারের মধ্যে ঘটে, এবং সে বুঝতে পারে না যে সে তার গাত্রকে উল্লঙ্ঘ করেছে। তাকে সম্পূর্ণভাবে নির্লজ্জ দেখায়, কিন্তু সে তার নির্লজ্জতার কথা আদৌ চিন্তা করে না। সে বুঝতেই পারে না যে সে অস্বাভাবিক কিছু করছে, কিন্তু সে তার চর্মের উপর অনুভূতির জন্যই এই যে কাপড় চোপড় গুলো খুলে ফেলে দেয়, মানে স্পর্শকাতর থাকে তার চর্ম। হ্যাঁ, এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হতে পারে, অপর একটি অবস্থা হচ্ছে এরকম, কাম উন্মাত্ততা, নিম্ফোম্যানিয়া বা ল্যাচিভাসনেস। ল্যাচিভাসনেস হলো পুরুষের কাম উন্মাদ, আর নারীদের হলো নিম্ফোম্যানিয়া। সময় সময়ে এটা ভীষণ হয়ে ওঠে। একজন স্ত্রীলোক, বধূ বা কন্যা তার কাম উন্মত্ততা এইভাবে প্রকাশ করে যে যে কেহই ঘরের মধ্যে প্রকাশ করে সে তাকে তার জননেন্দ্রিয় উন্মুক্ত করে দেখায়। এর মতো অদ্ভুত অসাধারণ লক্ষণ আর নেই। এই ভয়ানক কাম উন্মত্ততার মধ্যে এরূপও দেখা গিয়েছে যে ডাক্তার যেই ঘরের মধ্যে প্রবেশ করলেন অমনি সে তার কাপড় চোপড় বগলে পুড়ে তার জননেন্দ্রিয় উন্মুক্ত করে ফেললো। এমনই কামুকতাপূর্ণ, অত্যন্ত সঙ্গম প্রবৃত্তি এবং কাম উন্মত্ততা, মলমূত্র এবং গোবরের উদাহরণ দিয়ে কথা বলে সে। এরকম উন্মাদ এবং প্রলাপের মধ্যে অনুরূপ সবকিছু প্রকাশ পাবে, অথচ এটা একটা রোগ মাত্র। এখানে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ পাগল হলে এমন করবে, কিন্তু মনে রাখতে হবে, আমি বারবার বলেছি, অস্বাভাবিক যেটা যেটা যুক্তিতে মিলবে না, প্যাথোলজিতে বোঝা যাবে না, কোনো ক্যালকুলেশন করেও এর হিসাব মিলাবে নিতে পারবেন না, সেটাই লক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি।
একজন হতে পারে সে একজন ডক্টর, সে নিজেও একজন ডক্টর, সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন কলেজের প্রিন্সিপাল স্যার, হতে পারে একজন প্রফেসর। তারা তো প্রথম শ্রেণীর একজন পেশাজীবী, তাই না? ইনারা ভদ্র, নম্র, শালীন, মানুষ গড়ার কারিগর অনেকে আছেন। তারা সভ্যতা তৈরি করেন, সভ্য মানুষ তৈরির মাধ্যমে সভ্যতা তৈরি করেন। ইনারাও যদি হাইসিয়ামাসের রোগী হয়, তারাও এই কর্মটি করে ফেলে, কারণ তখন সে অস্বাভাবিক অসুস্থ। সে এলিট প্যানেলের ছিল, এলিট পর্যায়ের ছিল, তারপরেও সে এমনটি করে। এই যে লক্ষণ, এই জন্য এই লক্ষণের গুরুত্ব অত্যন্ত বেশি। ভয়, একা থাকতে ভয়, বিষাক্ত হবার ভয়, কোনো কিছু বা কেউ তাকে কামড়াবে, কিছু বিক্রি করে দেবে, কিছু খেতে বা পান করতে দিবে, কিছু দিলে সেটা নিতে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে, এই সন্দেহ এবং ভয়, এটা অল্প কথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। তাহলে এই যে ভয়গুলা, তার মধ্যে প্রচন্ড এই ভয়টা থাকে। দৃষ্টি, দৃষ্ট বস্তু যেন লাফাতে থাকে, যে বস্তুটা দেখে সেটা লাফাতে থাকে। পড়ার সময় অক্ষরগুলিও লাফায়, এটাও একটা অসাধারণ লক্ষণ। মুখ, মুখ অত্যন্ত শুষ্ক, শুষ্ক চামড়ার মতো শুষ্ক। শুষ্কতার জন্য জিহ্বায় জুতার চামড়ার মতো স্বাদ অনুভূত হয়। গলা, গলাধকরণ করা খাদ্য নাকে উঠে আসে। জল দেখলে অথবা প্রবাহমান জলের শব্দ শুনলে অথবা জল গিলতে চেষ্টা করলে গলনালীর আক্ষেপিক আকুঞ্চন উৎপন্ন হয়, এটা একটা অসাধারণ লক্ষণ। হ্যাঁ, জল দেখলে, পানির স্রোত দেখলে, ঝর্ণা দেখলে, বৃষ্টি দেখলে রোগ লক্ষণ বেড়ে যায়। লাইসিনের কথা আমরা জানি, হাইড্রোফোবিনাম বা লাইসিন, কিন্তু আমরা হাইসিমাসের ক্ষেত্রে দেখছি জল যখন পান করতে চায়, প্রবাহমান জল কোথাও যাচ্ছে স্রোত বয়ে কুলুকুলু করে নদীর, তখন কিংবা জল গিলতে চেষ্টা করলে তার গলনালীর ইসোফেগাস যেটা আছে, ফুড টিউব বা ইসোফেগাস যেটা, সেটা এক ধরনের আকুঞ্চন হয়, মানে কন্ট্রাকশন হয়, যেটা জল গিলতে কষ্ট হয় তার, তখন মানে আটকে গেল গলায়, এরকম অনুভূত হয়। পাকিস্তানি, অদম্য তৃষ্ণা কিন্তু জলে বিতৃষ্ণা, তৃষ্ণা খুব কিন্তু জলে খেতে চায় না, যেন ওই বিতৃষ্ণা পাকিস্থলী হতেই আসে। মন চায় কিন্তু পাকিস্থলী থেকে ওই ধরনের এক ধরনের বিতৃষ্ণা আসার কারণে জল সে আর খেতে পারে না। জল সম্পর্কে মানসিক ভয়। মুখে যেমন শুষ্কতা থাকে, পাকিস্থলী তো তেমনি শুষ্কতা থাকবে। কাশি, কণ্ঠনালীতে সুরসুর করে, শুষ্ক খকখকে আক্ষেপিক কাশি, শুলে বৃদ্ধি, উঠিয়ে বসলে উপশম। এটা আন্তর্জাতিক মানের লক্ষণ, রেড লাইন সিমটম, কিন্তু এখানে অন্যগুলা লালচে আছে কালার, তাই এটাকে নেভি ব্লু দেয়া হয়েছে। শুইলে বৃদ্ধি, উঠে বসলে উপশম, অসাধারণ লক্ষণ, অসাধারণ লক্ষণ। এই লক্ষণে অসংখ্য রোগী কাশি ভালো হয়েছে। রোগী যখনই শয়, এই তো কাশি শুরু হয়ে গেল, উঠে বসলো, কাশি এক কমে গেল বা নাই। কিন্তু অনেক ওষুধই আছে এরকম, বেলেডোনা, অ্যারালিয়া, রেসিমোসা, তারপর ড্রসেরা, অনেক ওষুধই কিন্তু আছে যে শুইলে বৃদ্ধি, উঠে বসলে কমে যায়, কিন্তু হাইসিমাস সবচেয়ে আলাদা। আবার ঘুমের ঘোরে বাচ্চারা কাশে, খুব কাশে কিন্তু ঘুম ভাঙে না। এটা কোন ওষুধের লক্ষণ বলেন তো? কাশি, অন্য সময় কাশি কম কিন্তু ঘুমের ঘোরে কাশি বৃদ্ধি বেশি, কিন্তু কাশলেও সে ঘুম ভাঙে না। কাশলে তো মানুষ সিনা, ঘুম ভেঙে যায়। জি জি, সিনা স্যার। না না, ছিনা না, হ্যাঁ, কাছাকাছি স্যার হয়েছে। ক্যামোমিলা স্যার। ক্যামোমিলা, ক্যামোমিলা, এক্স্যাক্টলি, ক্যামোমিলা। ক্যামোমিলা। ক্যামোমিলা ওষুধটাতে এটা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। রাত্রে মানে সিনা ক্যামোমিলা কাছাকাছি তো বোঝা মুশকিল আসলে, অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে। রাতে পানাহারের পর কথা বললে, গান করলে বৃদ্ধি। নিদ্রা এবং স্বপ্ন, কাম বিষয়ক স্বপ্ন দেখে, দীর্ঘকাল স্থায়ী নিদ্রা, মানে অনেক সময় ধরে লং টার্ম সে ঘুমিয়ে থাকতে পারে। স্বপ্ন তার কাছে বাস্তব বলে মনে হয়। দাঁত কড়মড় করে, ঘুমের মধ্যে হাসে, এগুলো কিন্তু অসাধারণ লক্ষণ। শুষ্কতা, শুষ্কতা এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। যে কোনো তরুণ পীড়ায় জিহ্বার লক্ষণটা অতি মূল্যবান লক্ষণ। এর জিহ্বায় অনেক প্রকার লক্ষণ আছে। রোগীর মুখগহ্বর শুষ্ক, নাকের ভিতর শুষ্ক, এবং তার গোটা শরীরের মিউকাস মেমব্রেন শুষ্ক হয়ে যায়। ব্রেনের যে অ্যালুমিনাতে আছে, আমরা শুষ্কতা দেখতে পাই। কখনো বা জিহ্বা দেখবার জন্য বের করতে বললে সে সহজে তা মুখের ভিতর হতে বাহির করতে পারে না, কারণ মুখের ভিতর অত্যন্ত শুষ্ক, জিহ্বা তার মধ্যে জড়ায় যায়।
যদিও কোনোভাবে থেকে বের করে তবু কাঁপতে থাকে। আমরা জেলসিমিয়াম লেখেছি পাই, মুখের ভিতর শুষ্কতার জন্য জিহ্বা তালুর সাথে আটকে যায়, আমরা নাক্স মস্টেটাতে পাই, কিন্তু এটার কিছুটা ভিন্নতা আছে। নাক্স মস্টেটা তো তৃষ্ণাহীন, এটা তো তৃষ্ণা আছে, তৃষ্ণাহীন কিংবা কিন্তু পিপাসা নাই। তৃষ্ণাহীন কিন্তু মুখ শুষ্ক, থুতুগুলা তুলার মতো, শীতকাতর, এটাও শীতকাতর, পেটের মধ্যে একটা অস্বস্তি থাকে নাক্স মস্টেটার। আচ্ছা, তবে জিহ্বা কাঁপতে থাকে সেটা এটাতে দেখতে পাই, ল্যাকোসিসে, তারপরে জেলসিমিয়াম, আর বেশ কিছু ওষুধ আছে। মুখের ভিতরে অতীব শুষ্কতার জন্য জিহ্বা একেবারে জড়াইয়ে গেলে নাক্স মস্টেটার প্রয়োজন হয়। যাক, এটা আমি খেয়াল করিনি, আগে বলে ফেলেছি। অর্থাৎ এই রোগের মুখের ভিতর এত শুষ্ক হয়ে যায় যে রোগী সহজে কথাবার্তা পর্যন্ত বলতে পারে না। এই শুষ্কতার কারণে তার পাকস্থলী জ্বালা করতে থাকে। বৃদ্ধি রাতে রজস্রাবের সময় আহারের পরে শুয়ে থাকলে, অন্ধকারে হেট হলে তার কষ্টগুলা বৃদ্ধি। তো এই মোটামুটি আমার হাইসিএমএস সম্পর্কে আলোচনা। এবার আমরা দেখব জিভি কি নোটস থেকে জর্জ ভিতুল কাচ্চার আমাদের সামনে কি উপস্থাপনা রেখেছেন। কিওয়ার্ডস আমরা দেখবো জেলাসি, এনভি মানে হিংসা, জেলাসি মানে কিন্তু ঈর্ষা। সাসপিশিয়াসনেস সন্দেহ প্রবণতা। টাচিং জেনিটালস, মেল না ফিমেল সেটা বলে নাই, মানে কি যৌনাঙ্গ স্পর্শ করার প্রবণতা। ছোট বাচ্চারা অনেক সময় এটা করতে পারে। হ্যাঁ, কি মেলেন্ড্রিয়াম ওষুধেও এটা আছে। এবং নির্লজ্জতা, শেমলেসনেস, নির্লজ্জতা আছে এদের মধ্যে। এই কয়েকটা লক্ষণ যদি আমি ভালো করে বুঝতে পারি যে ঈর্ষা আছে, সন্দেহ প্রবণতা, যৌনাঙ্গ টাচ করা, নির্লজ্জতা, তাহলে কিন্তু প্রথমেই কিন্তু আমাদের হাইসিমাসের কথা, সে পাগল হোক, ক্যান্সারের রোগী হোক, থাইরয়েডের রোগী হোক, ইনফার্টিলিটি রোগী হোক, তারপরে ইরেকটাইল ডিসফাংশনের রোগী হোক, যেই হোক না কেন, বা ইনসানিটি, পাগলামি বা পাগল উন্মাদের রোগী হোক না কেন, সিজোফ্রেনিয়া রোগী হোক না কেন, আমরা এই ওষুধটার কথাই ভাববো। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। Hashimoto's has jealousy, envy. রোগী অন্য কারোর প্রতি বিশেষ সুবিধা, ভালোবাসা বা মনোযোগ দেওয়া সহ্য করতে পারে না। এই একটা মানে ঈর্ষা, পরশ্রীকাতরতা, হিংসা যেরকম হয় এর মধ্যে সেটা পরিপূর্ণভাবে আমরা দেখতে পাই। দ্য জেলাসি ইজ নট সিম্পল। এই ঈর্ষাটা কিন্তু সাধারণ ঈর্ষা না। দ্য জেলাসি ইজ নট সিম্পল না, এটা একটা কমপ্লিকেটেড। দ্য পেশেন্ট has a desire to attack and kill in a cold and calculating way. দেখেন এই লাইনটা জর্জ ভিতুল কাস্তার মানে তার মনে কোন স্তরে ভাবনা এলে এই কথাটি লিখতে পারেন। রোগের ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করে আক্রমণ করা এবং হত্যা করার প্রবল ইচ্ছা থাকতে পারে। মানুষ, আমরা জানি যে এই রোগী উন্মাদের রোগী হতে পারে, কিন্তু উনি যখন কাউকে আক্রমণ করবে, কাউকে হত্যা করতে চাইবে, ক্যালকুলেটিং ওয়ে, মানে ঠান্ডা মাথায় খুন বলে যেটাকে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে গুনে গুনে তারপরে। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু মানুষ কাউকে আক্রমণ করলে, খুন করতে চাইলে কিন্তু ঠান্ডা মাথায় অনেকটা পারে না, কিন্তু এরা সেটা করে। অদ্ভুত একটা লক্ষণ, অদ্ভুত। মানে এখানে কোল্ড অ্যান্ড ক্যালকুলেটিভ বলতে আবেগের বশে হঠাৎ নয়, অর্থাৎ বরং ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ক্ষতি করার মানসিক প্রবণতা বোঝানো হয়েছে এখানে। দে ক্যান বিকাম প্যারানয়েড দ্যাট আদার পিপুল আর প্লটিং টু দেম, হার্ম দেম। রোগী প্যারানয়েড বলতে অতিরিক্ত সন্দেহ প্রবণ, ভিত্তিহীন ভাবে মনে করা, মানে যে অন্যরা তার ক্ষতি করবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটাকে প্যারানয়েড বলে। মানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখে দেখে দুইজন দূর থেকে এমনি তাকাইছে এবং তারা আস্তে আস্তে কথা বলছে,
হয়তো আঙ্গুল এদিক ওদিক ইশারা করতে গিয়ে আপনার দিকে চলে এসেছে, আপনি ভাবছেন আমার সম্পর্কে মনে হয় কি নাকি ষড়যন্ত্র করছে। এটা একটা প্যারানয়েড। অর্থাৎ রোগীর প্যারানয়েড ধারণা হতে পারে যে অন্যরা তার ক্ষতি করার পরিকল্পনা করছে। বাস্তবে কোনো প্রমাণ না থাকলে রোগী দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারে যে অন্যরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটাই মূল কথা। The sexuality is prevented. They touch their genitals all the time, especially children, and they masturbate quite a lot. যৌন আচরণ বিকৃত এবং অস্বাভাবিক হতে পারে। তারা বারবার নিজের যৌনাঙ্গ স্পর্শ করে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, এবং ঘন ঘন হস্তমৈথুন করতে পারে। অর্থাৎ এই বইটাতে বর্ণিত যে হাইসিয়ামাসের একটা প্যাথোলজিক্যাল সেক্সুয়াল বিহেভিয়ার, রোগজনিত অস্বাভাবিক যৌন আচরণ হিসেবে উপস্থাপিত হয়েছে। শিশুর ক্ষেত্রে এমন আচরণ থাকলে অবশ্যই বয়স, পরিবেশ এবং অন্যান্য ডেভেলপমেন্ট বা বিহেভিয়ারাল এই কারণগুলো আমাদের বিবেচনা কিন্তু করতে হবে। Another perversion is that they like to talk about faces or even play with them. আরেক ধরনের অস্বাভাবিকতা এর মধ্যে আছে, সেটা কি? তারা মল, এই যে ফেসেস, মল নিয়ে কথা বলতে পারে। স্টুল মানে আমরা মল বুঝি, কিন্তু এখানে কিন্তু আমাদের এই মডার্ন মেডিকেল সায়েন্সের ভাষায় কিন্তু ফেসেস মানে মল। যেমন জিহ্বাকে আমরা টাং বলি, কিন্তু মেডিকেল ভাষায় কিন্তু গ্লোসা, এরকম কিছু নাম আলাদা আছে। তো তারা মল নিয়ে কথা বলতে, মানে মল, গোবর, এমনকি মল নিয়ে খেলতেও তারা পছন্দ করে। মানে মনের ভিতরে নোংরামি থাকলে যেটা হয়, যারা সন্দেহ প্রবণ, হ্যাঁ, হিংসা, তাদের মন কিন্তু খুবই নোংরা। এখানে মানে অস্বাভাবিক অশালীন আচরণের এটা একটা অংশ। প্রাপ্তবয়স্ক যদি হয় তাও এমনটা করতে পারে। দ্য শেমলেস ইজ ক্যারেক্টারিস্টিক। নির্লজ্জতা এই ওষুধের একটি বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। অর্থাৎ সামাজিকভাবে যে আচরণে সাধারণত লজ্জাবোধ হওয়ার কথা, রোগীর মধ্যে সেই লজ্জাবোধ কমে যেতে পারে, যেটা ব্যাখ্যা ইতিপূর্বে করা হয়েছে। উই সি এ টেন্ডেন্সি টু এক্সপোজ দেয়ার নিউডিটি। তাদের নগ্নতা প্রকাশ করার প্রবণতা দেখা যায়। টেন্ডেন্সি টু এক্সপোজ দেয়ার নিউডিটি, অর্থাৎ নগ্ন হওয়ার প্রবণতা। এক্সপোজ মানে প্রকাশ করা, টেন্ডেন্সি প্রবণতা, নিউডিটি মানে কি নগ্নতা। নেকেড মানেও নগ্নতা বোঝায়। অর্থাৎ শরীর ঢেকে রাখার স্বাভাবিক বোধ কমে যেতে পারে এবং নিজেকে নগ্ন অবস্থায় প্রকাশ করতে যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে অনেক সেলিব্রিটি আছে, যারা সেলিব্রিটি, নন সেলিব্রিটি যারা এবং ভাইরাল হতে যায়, তারা যে নগ্নতা হয় তারা কিন্তু না, তারা এর মধ্যে পড়বে না। আসলে তারা তো রুগী না, তারা অন্য ধাঁচের রুগী। তার পাশ্চাত্য কালচার পেয়ে বসেছে তাদের মধ্যে, সেই ধাঁচের তারা এই রোগীর মধ্যে পড়ে না। তারাও তো ছোট ছোট শর্ট গার্মেন্টস পরে, শর্ট চোপড় গুলো পরে, তাদের কথা না, এটা আসলে পেশেন্টের কথা। They are going around the house naked. They leave the toilet door open, or they can become exhibitionist. দেখেন কি অদ্ভুত কথা, তারা বাড়ির মধ্যে নগ্ন অবস্থায় ঘুরে বেড়াতে পারে, টয়লেটের দরজা খোলা রাখতে পারে, অথবা এক্সিবিশনিস্ট মানে নিজের শরীর, যৌনাঙ্গ অন্যদের সামনে প্রদর্শন করতে আগ্রহী হয়ে উঠতে পারে। এরা তো কখন হয়? একজন প্রফেসর কিংবা একজন ব্যাংকার, একজন অফিসের বড় কর্মকর্তা ও বস, তিনি তো অবশ্যই সবার সম্মানযোগ্য, শ্রদ্ধাভাজন ব্যক্তি। অথচ তিনি যখন এই অসুখে রোগী হবেন, তখন তাদের মধ্যে এই প্রবণতা দেখা যাবে। এটা কিন্তু মাথায় নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ এক্সিবিশনিজম হলো নিজের যৌনাঙ্গ বা নগ্নতা অন্য সামনে প্রদর্শনের অস্বাভাবিক একটা প্রবণতা। এইটুকু আমাদের ভূমিকায় পেলাম হাইসিমাস নিকারে। এবার আমরা মেন্টাল স্টেটে দেখবো জেলাস, এলিয়েন ফ্রম জেলাসি, ডিজায়ার টু কিল, সাডেন ইম্পালস, ডিজায়ার টু অ্যাটাক। ঈর্ষা প্রবণ, ঈর্ষা থেকে সৃষ্ট অসুস্থতা, হত্যা করার ইচ্ছা, হঠাৎ প্রবল তাড়না বা ইম্পালস, আক্রমণ করার ইচ্ছা। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মেন্টাল কিনোট একসঙ্গে দেওয়া হয়েছে কিন্তু দেখেন জেলাসি থেকে এলিমেন্টস, ডিজায়ার টু কিল, সাডেন ইম্পালস, ডিজায়ার টু অ্যাটাক। অর্থাৎ ঈর্ষার সাথে আক্রমণাত্মক এবং হিংস্র ইম্পালস যুক্ত হতে পারে। হিংসা, ঈর্ষা থেকেই কিন্তু এই রোগীদের মধ্যে এই স্টেট গুলো আসে, এই কন্ডিশন, এই অবস্থার সৃষ্টি হয়। সাসপিশিয়াস দ্যাট হি উইল বি পয়জনড, দ্যাট দেয়ার ইজ সাম থট এগেইনস্ট হিম।
সন্দেহ করে যে তাকে বিষ প্রয়োগ করা হবে, পয়জন করা হবে, অথবা তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে, প্লট চলছে। প্লট মানে ষড়যন্ত্র। এটা একটা গুরুত্বপূর্ণ সাসপিশিয়াস প্যারানয়েড আইডিয়া। অন্যরা তাকে বিষ দেবে বা তার ক্ষতি করার পরিকল্পনা করছে বলে বিশ্বাস করেছে। শেমলেস এক্সপোজিং দ্য পারসন, নির্লজ্জ, নিজের শরীর অন্য সামনে প্রকাশ করে। সামাজিক লজ্জা বা প্রাইভেসি এর স্বাভাবিক বোধ কমে যাওয়ার দিকে ইঙ্গিত করে এটা। অবসিন বিহেভিয়ার, অশ্লীল আচরণ, সামাজিকভাবে অগ্রহণযোগ্য বা যৌনভাবে অশালীন আচরণকে বোঝানো হয়েছে এটা। অবসিন বিহেভিয়ার। এক্সিবিটস হিজ জেনিটালস, নিজের যৌনাঙ্গ অন্যদের সামনে প্রদর্শন করে। টেকস অফ দ্য ক্লথ ভেরি ইজিলি, ওয়ান্টস টু বি নেকেড, খুব সহজে কাপড় খুলে ফেলে এবং নগ্ন থাকতে চায়। এখানে মূল মানসিক বৈশিষ্ট্য হলো ডিসইনহিবিশন বা আত্মসংযম, সামাজিক নিয়ন্ত্রণ তার ভিতর কমে যায় এবং নিউডিটি এর একটা অস্বাভাবিক একটা প্রবণতা তার মধ্যে থাকে। ল্যাচিভাস, কামুক, এটা পুরুষের ক্ষেত্রে বোঝা যায় বিশেষ করে অতিরিক্ত যৌন উত্তেজনা প্রবণ যারা। ল্যাচিভাস বলতে এমন আচরণ বা মানসিকতাকে বোঝায় যেখানে যৌন আকাঙ্ক্ষা বা যৌন ইঙ্গিত অস্বাভাবিকভাবে প্রকাশ করে। এবং নারীদের ক্ষেত্রে যেটা নিম্ফোমেনিয়া, যেটা নিচে আসছে, নিম্ফোমেনিয়া অর্থাৎ অস্বাভাবিক অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা। এটা ঐতিহাসিক একটি মেডিকেল শব্দ। হ্যাঁ, বর্তমানে অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা বা কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার যদি থাকে, মানে যেটা নিয়ন্ত্রণই করতে পারছে না, বোঝাতে আরো নির্দিষ্ট আধুনিক শব্দ ব্যবহার করা হয়। পারভার্সনস অর্থাৎ এটাও কিন্তু যৌন বিকৃতি বা অস্বাভাবিক যৌন আচরণ। এখানে বইটা এইখানে অস্বাভাবিক যৌন আচরণ বা হাইসোমাসের মেন্টাল পিকচারের অংশ হিসেবে কিন্তু বর্ণনা করা হয়েছে। তাহলে এই পেজে এই পেজের যদি ব্যাখ্যা আমরা দিই, যে এই পেজে যেটুকু বুঝলাম, আমরা পরের পেজে যাবো নিশ্চয়ই, তাহলে এই পেজের একটু আমরা যে কয়েকটা বিষয় কি বুঝলাম আমরা। হাইসোমাসের প্রধান যে মেন্টাল কিনোট, এখানে জেলাসি, ঈর্ষা থেকে মানসিক যে সমস্যা, আক্রমণ এবং হত্যার ইম্পালসিভ মুড আসে। সাসপিশিয়াস, প্যারানয়া, আমাকে বিষ দেওয়া হবে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সন্দেহ প্রবণ, এইগুলা। শেমলেস, নির্লজ্জতা আছে। সেক্সুয়াল পারভার্সন আছে। একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হলো শুধু ঈর্ষা বা শুধু নগ্নতা হতে চায়। এটা দেখে যে হাইসোমাস নির্বাচন করা হবে তা কিন্তু নয়। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক কেস অ্যানালাইসিসের এগুলোকে রোগীর সম্পূর্ণ সিম্পটম পিকচার একসঙ্গে মিলিয়ে দেখতে হবে। এবার আমরা সেকেন্ড পেজে যেটা দেখব, প্লেইং উইথ ফেসেস, ইউরিন অ্যান্ড থিংস দ্যাট নশিয়া, মলমূত্র এবং যেসব জিনিস সাধারণত ঘৃণা, বমি সৃষ্টি করে, সেগুলো নিয়ে খেলাধুলা করে এরা। অদ্ভুত একটা ব্যাপার, কত নিচু অবস্থা তৈরি হয় তার মস্তিষ্কের ডিসঅর্ডার হলে। এখানে রোগী অস্বাভাবিক আচরণের একটি বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। সাধারণত মানুষের কাছে যে নোংরা, ঘেন্না লাগে, রোগী এইসব নিয়ে তার বেশি আগ্রহ, যেগুলো মোটেও পরিবেশ বান্ধব নয়। Talks about faces, urine, genitalia with no shame but rather with pleasure. রোগী মল মূত্র এবং যৌনাঙ্গ নিয়ে কোনো লজ্জা ছাড়াই বরং আনন্দের সঙ্গে কথা বলে। দেখেন, এই রোগীগুলো চিনতে কি খুব বেশি কষ্ট হবে? হবে না। কিন্তু আপনাদের চেম্বারে যদি আসে এরকম রোগী, তাহলে সহজে কিন্তু এই ওষুধটা নির্বাচন করতে পারবেন। Passes his faces on the floor, রোগী মল মেঝেতে ত্যাগ করে, ছড়িয়ে দেয়। এটা ফেকাল বিহেভিয়ার বলা হয়। একটা উদাহরণ, অবসেসিভ বিহেভিয়ার, পারসিস্টেন্স থট। অবসেসিভ বিহেভিয়ার অর্থাৎ বারবার করতে বাধ্য হওয়ার। ওই যে ওসিডি আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেমন অবসেসিভ মানে বারবার, বিহেভিয়ার মানে একই আচরণ বারবার অস্বাভাবিক আচরণগুলো করতে তাকে বাধ্য করে। এবং পারসিস্টেন্ট থটস, বারবার ফিরে আসে তার ভিতরে, মস্তিষ্কের ভিতরে এই চিন্তাগুলো, এই কাজগুলা বারবার ফিরে আসে। রোগীর মনে কোনো নির্দিষ্ট চিন্তা বারবার আসতে পারে এবং সেই চিন্তার কারণে একই কাজ বারবার করতে পারে। ওসিডি কিন্তু সেরকম ধরনেরই কাজ। এটা কিন্তু ওসিডি বলছি না, ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা খুঁতখুঁতে সূচিবায়ু রোগ বোঝায়।
এটা ঠিক সেরকম না, তবে এর মতো কিছু একটা ঘটনা বারবার একই ধরনের চিন্তা মাথায় আসে, যে নগ্নতা, লজ্জা, সন্দেহ, এইগুলা বারবার তার মাথায় ফিরে আসে। আর ওসিডি যেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেটা অতিরিক্ত খুঁতখুঁতে, একই জিনিস বারবার ধৌত করছে, আম, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু বেশি ওভারনাইজ, খুঁতখুঁতে স্বভাব, কাউন্টিং অল দ্য টাইম 1 2 3 1 2 3 এটসেট্রা, অর্থাৎ সারাক্ষণ সে কি করে, 1 2 3 1 2 3, হ্যাঁ, এভাবে গুনতে থাকে, একই ঘটনাগুলো, কথাগুলো বারবার বলতে থাকে। এটা একটা রিপিটেটিভ কম্পালসিভ বিহেভিয়ার, মানে পুনরাবৃত্তিমূলক বা কম্পালসিভ বা বাধ্যতামূলক একটা আচরণ, এটা তার মধ্যে হতে থাকে। রিপিটিং ওয়ার্ডস এটসেট্রা, একই শব্দ বারবার পুনরাবৃত্তি ইত্যাদি, অর্থাৎ রিপিটেশন এখানে একটি গুরুত্বপূর্ণ বিহেভিয়ার সিমটম হিসেবে উল্লেখ করা হয়েছে। লকুয়াসিটি, অতিরিক্ত কথা বলার প্রবণতা, রোগী প্রয়োজনের তুলনায় অনেক বেশি কথা বলতে পারে এবং কথা থামাতে অসুবিধা হতে পারে। ডেলিরিয়াম, ওয়ার হি ইজ loquacious, ম্যানিয়াকাল, রেজিং, ভায়োলেন্ট মাটার্স। ডেলিরিয়াম অর্থাৎ তার মানসিক চেতনার বিভ্রান্ত একটা অবস্থা। এ রোগী অত্যন্ত বাচাল, লকুয়াসিয়াস, উন্মাদ, প্রচন্ড রাগান্বিত, রেজ, হিংস্র, ভায়োলেন্ট, এবং বিড়বিড় করে কথা বলা, মাটার্স মানে বিড়বিড় করে কথা বলা, ঠোঁট নাড়বে, একা একাই নিজে শুনবে, এরকম একটা ব্যাপার থাকে। অর্থাৎ এখানে কি ডেলিরিয়ামের সঙ্গে কয়েকটি বৈশিষ্ট্য একসঙ্গে দেওয়া হয়েছে, যেমন কি অতিরিক্ত কথা বলা, উন্মত্ততা, রাগ, হিংস্রতা, বিড়বিড় করা, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাস্টি, ইনকোহেরেন্ট স্পিচ, বাংলা তাড়াহুড়া করে। হ্যাস্টি মানে কি আমরা কোথায় পাই, হিপারসাল, মার্কুরিয়াস, আর্জেনাইটিকাম, আর বেশ কিছু ওষুধ আমরা হ্যাস্টিনেস অর্থাৎ তাড়াহুড়া করা, ক্ষিপ্রতা, এই বিষয়টা পাই। এবং অসংলগ্ন, ইনকোহেরেন্ট বা অসংলগ্ন কথাবার্তা বলে সে। ইনকোহেরেন্ট স্পিচ হলো কথাগুলো সঠিকভাবে পরস্পর সঙ্গে যুক্ত থাকে না, মানে বক্তব্যই তার বোঝা কঠিন, কখন কি বলছে, একটা বাক্যের শব্দের অংশ আরেকটা বাক্যের সঙ্গে লাগিয়ে দিচ্ছে, মানে মানে অনুধাবনযোগ্য নয় সহজে, এমন কিছু কথা বলে। গ্রাইমেসিস অফ ফেস, মুখে অস্বাভাবিক ভঙ্গি বা বিকৃত মুখভঙ্গি করে। এখানে গ্রাইমেস বলতে আসলে ইচ্ছাকৃত বা অনিচ্ছিক ভাবে মুখের অস্বাভাবিক বিকৃতি ভঙ্গি, মুখ বাঁকা করে, বিভিন্ন রকমের জেস্টার পোস্টার করতে থাকে সে। ফিয়ার অফ ওয়াটার, পানির একটা ভয় থাকে তার, এটা হাইসোমাসের একটা উল্লেখযোগ্য কিনোট হিসেবে এখানে নেওয়া হয়েছে। তবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার সময় এই লক্ষণটা রোগীর অন্যান্য লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখা দরকার, কারণ এটা আরো বেশ কিছু ওষুধ আছে তাই। তো এই ছিল মেন্টাল স্টেট। তাহলে মেন্টাল স্টেটে আমরা অনেকগুলো ব্যাপার দেখতে পারি, অনেকগুলো ব্যাপার আমরা এখানে খুঁজে পাই, কারণ মানসিক লক্ষণ নির্ভরই ওষুধ একটা বিশেষ করে। তো ফিজিক্যাল স্টেটেও আমরা বেশ কিছু জিনিস পাই, সেটাও আমরা দেখবো। সেখানে দেখা যায় যে হ্যান্ডেল হিস জেনিটালি, অর্থাৎ রোগী বারবার নিজের যৌন অঙ্গ স্পর্শ, নাড়াচাড়া করে, হ্যান্ডেল করে, এটা হাইসোমাসের একটা উল্লেখযোগ্য ফিজিক্যাল এবং বিহেভিয়ারাল সিমটম। লাইজ ইন বেড উইথ হ্যান্ডস বিটুইন থাইস, বিছানায় শোয়ার সময় তার দুই উরুর মাঝখানে হাত রাখে। হ্যাঁ, বিছানায় এই যে ও অঙ্গভঙ্গি, শোয়ার সময় দুই উরুর মাঝখানে হাত রেখে শোয়। রেস্টলেস হ্যান্ড পিকিং অ্যাট বেড ক্লথস, অস্থির তার হাত সবসময়, এবং বিছানার চাদর, কাপড় চোপড় এগুলা খুঁড়তে থাকে, টানতে থাকে। রোগীর হাত স্থির থাকে না, বিছানার কাপড় নেওয়ার কারণে খোঁচাখুচি বা টানাটানি করতে থাকে। যখন স্থির থাকে তখন দুই উরুর মাঝখানে হাত দিয়ে শুয়ে থাকে। টুইচিং, জার্কিং, স্পাজম, কনভালশন। টুইচিং বলে মাংসপেশি ছোট ছোট অনিচ্ছিক কাঁপুনি, টুইচিং ছোট ছোট কাঁপুনি। জার্কিং মানে হঠাৎ ঝাঁকুনি। স্পাজম মানে মাংসপেশি খিঁচুনি, এবং কনভালশন বলতে আকস্মিক সারা শরীরে অনিচ্ছিক খিঁচুনি। স্পাজম হয় হয়তো শরীরের বিশেষ একটা জায়গার মাংসপেশি খিঁচুনি, আর কনভালশন বলতে একটা বিশেষ জায়গার হতে পারে, আবার সারা শরীরের অনিচ্ছিক একটা সংকোচন বা প্রসারণ, অনিচ্ছিক একটা খিঁচুনি আসতে পারে, এটাকে কনভালশন বলে। এগুলো আসলে নার্ভাস সিস্টেম সম্পর্কিত, মোটর নার্ভের যে ব্যাপার, সেই সংশ্লিষ্ট যে লক্ষণ সৃষ্টি হয়, এটা সেখান থেকে হয়, কারণ নার্ভাস সিস্টেমের উপর এই ওষুধটা অত্যন্ত বেশি কার্যকরী। রিঙ্গিং নয়েজ ইন ইয়ার বিফোর এপিলেপটিক ফিট। এপিলেপটিক ফিট বলতে
এপিলেপসি বলতে আমরা মৃগী রোগ বুঝি, সেই মৃগী রোগের খিঁচুনি শুরু হওয়ার আগে কানে ঝিঝি বা রিং শব্দ শুনতে পায়। এখন মৃগী আসার সময়, সেই সময় তো রোগীকে আসলে জিজ্ঞেস করা যায় না, কিংবা কোনো রোগী যদি বলে হ্যাঁ মৃগী আসার সময় আমার, তার যদি সে সেন্স থাকে যে আমার কানে ঝিঝি পোকার মতো রিং, এরকম গান শোনা, এরকম কিছু শুনতে পাই, তারপরে খিঁচুনি আসে, তখন এই ওষুধটা আরো বেশি স্পেসিফিক হয়। গ্রিন্ডিং ডিউরিং এপিলেপসি। আচ্ছা, এপিলেপসি চলাকালে দাঁতে দাঁত ঘষতে থাকে, কিরিমির করতে থাকে, অর্থাৎ গ্রিন্ডিং এখানে সাধারণত দাঁত ঘষা বা ব্রুইজম বা দাঁত ঘষা অনিচ্ছিক একটা প্রবণতা। এটা আমরা কিন্তু ইয়াতেও পাই, আমরা সিনাতে পাই, ফাইটোলক্কাতে পাই। কাপ কনস্ট্যান্ট স্প্যাজমোটিক ড্রাই অ্যাগ্রাভেশন লাইং ডাউন। কাশি অবিরাম, মানে অন কনস্ট্যান্ট কাশি, খিঁচুনির মতো স্প্যাজমোটিক কাশি। শুষ্ক ড্রাই কফ, শুয়ে থাকলে বৃদ্ধি, উঠে বসলে উপশম, এই কথাটা এখানে ওইভাবে নাই। মডেল যে কারণে বা পরিস্থিতিতে লক্ষণ বেড়ে যায় সেটা। অ্যাভারশন ওয়াটার ড্রিঙ্কস টমেটোস। অ্যাভারশন অপছন্দ কি? পানি, পানীয়, টমেটো। আচ্ছা, এই ছিল মোটামুটি সম্পর্কে আলোচনা। তবে হাইসিমাসের এই পৃষ্ঠে আমরা যে বক্তব্যটা, 5টা বড় বড় কয়েকটা বিষয় আমরা মনে রাখা দরকার। ফেসেস ইউরিন বিহেভিয়ার, মলমূত্র নিয়ে অস্বাভাবিক আচরণ করে, ওগুলো নিয়ে খেলাধুলা করতে চায়, ওইগুলো নিয়ে কথা বলতে চায়, গোবর নিয়ে, মলমূত্র নিয়ে, এটা একটা অস্বাভাবিক একটা লক্ষণ। অবসেসিভ বিহেভিয়ার, বারবার বাধ্যতামূলক ভাবে একই বারবার গান শোনা, শব্দ পুনরাবৃত্তি করা, কোনো কিছু, একটা খেলনা, ছোট বাচ্চা খেলছে, বাসা তৈরি করছে আবার ভাঙছে, আবার সে বাসা তৈরি করছে আবার ভাঙছে, এই ব্যাপারগুলো তার মধ্যে থাকে। লকোসিটি ডেলিরিয়াম, বাচালতা থাকে, প্রলাপ থাকে, অনেক কথা অসংলগ্ন ভাবে বলে, নিজের মুখে বিড় করে। ইন্ডিয়াতে একটা, বাংলাদেশে একটা রোগী দেখেছিলাম, সেটার কথাই আমার মনে পড়ছে এখন, যে আসলে সেটা হাইসেমাস নিগারের অবস্থার মধ্যেই পড়ে যাচ্ছে দেখছি। আচ্ছা, দেখা যাক। ভায়োলেন্ট হিংস্রতা, জেনিটাল হ্যান্ডলিং শেমলেস, এই যে যৌনাঙ্গ স্পর্শ, নির্লজ্জতা, এই ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কনভালশন সিমটম, খিঁচুনি, টুইচিং, জার্কিং, এর স্প্যাজম, কনভালশন, যে লাস্টে যে কথাগুলো বললাম সেগুলা। তো তাহলে হাইসিমাস বলতে আমরা কি বুঝছি? জেলাসি, সাসপিশিয়াসনেস, শেমলেসনেস, সেক্সুয়াল ডিসইনহিবিটেশন, অবসেসিভ রিপিটেশন, 1 2 3 1 2 3 একই গান সে গাচ্ছে, বাথরুম সিঙ্গার হোক আর বাইরের সিঙ্গার হোক, ওই লাইন আবার গাচ্ছে, ওই লাইন আবার গাচ্ছে, এরকম একই কাজ বারবার করছে। একটা ছবি আঁকছে, কেটে কলম দিয়ে কেটে দিচ্ছে, আবার ওরকম ছবি আঁকছে, কলম দিয়ে কেটে দিচ্ছে, এই যে রিপিটেড অ্যাক্টিভিটিস তার। লকোসিটি, ভায়োলেন্ট ডেলিরিয়াম, অর্থাৎ আগের পৃষ্ঠা পরের পৃষ্ঠা সবকিছু মিলে আমরা যে বিষয়টা জানলাম হাইসিমাসে, যে আসলে মানসিক লক্ষণ নির্ভর একটি ওষুধ। তো আমরা যদি এই লক্ষণগুলা মনে রাখতে পারি এবং রোগীর ক্ষেত্রে দেখতে পারি, এবং সে যে ধরনের রোগী হোক না কেন, জটিল, কঠিন, পুরাতন, দুরারোগ্য, যাই হোক না কেন, আমরা আশা করি তাকে নিশ্চিত আরোগ্যের দিকে নিয়ে যেতে সক্ষম হব। প্রিয় উপস্থিতি, 10টা 10:30 বেজে গেছে। আজকে আর বেশি নয়, কারণ পরীক্ষা সবার সামনে, পড়াশোনা করতে হবে আপনাদের। তো আগামী ক্লাস, আগামী দিন শনিবার ক্লাসটা রাখা যায়, তাই না? অনেকের পরীক্ষা তো শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস চলতে থাকুক, তারপরে দেখা যাবে। সামনে ক্লাসটা চলুক, যেটা বলেছিলাম বন্ধ হবে সেটা হবে না, চলবে, যেহেতু ক্লাস অনেকে পিছিয়ে দিয়েছে। তো প্রিয় উপস্থিতি, আশা করি হাইসিমাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের হয়েছে। এখন আপনারা একটু নিজেরাও পড়বেন, শুধু আমার এই পড়ার উপরই ডিপেন্ড করে থাকবেন না, আপনারা বিভিন্ন বই পুস্তক খোলা রাখবেন, বই পুস্তক পড়বেন, স্টাডি করবেন, আমার নোটগুলো দেখবেন, তারপর আপনার মতো করে এই ওষুধটাকে নিজের মতো নোট করবেন। আশা করা যায় যে এই ওষুধ মনে গেঁথে থাকবে অনেকদিন, কারণ এই ওষুধের মতো যে মানসিক লক্ষণগুলো আছে অন্য কোন ওষুধে তেমন নেই বললে চলে। অতএব এই ওষুধটা অন্য ওষুধ থেকে মানসিক লক্ষণ নির্ভর, ওই লক্ষণগুলো আলাদা করতে পারলে রোগীর ক্ষেত্রে ওষুধ নির্বাচন করা খুব সহজ হবে।
ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে এখন জিজ্ঞেস করেন। ক্লাসটা রেকর্ড হয়েছে, আমি রেকর্ড কমপ্লিট, রেকর্ড ক্লোজ করলাম। 55 মিনিট রেকর্ড হলো। কারো কোনো কোশ্চেন আছে কিনা? জাস্ট বেশিক্ষণ না, বেশি সময় নিব না আমি, অনেক পরীক্ষা আছে। 3টা প্রশ্ন নেবো জাস্ট, 10:35 শেষ করবে, 31 বাদে 35, 4 মিনিট সর্বোচ্চ সময়। আর যদি মনে করেন যাদের দরকার নেই ছুটি, চলে যেতে পারে ছুটি। হোমওয়ার্ক থাকছে না আগামী দিন, পরীক্ষার কয়েকদিন হোমওয়ার্ক থাকবে না। তবে সকলেই অবশ্য পরীক্ষার্থী নেই। আমি ওই গত দিনের যে ওষুধগুলো ছিল পুরাতন ওই ওষুধগুলোর কিছু হোমওয়ার্ক আমি দিব আর কি। রানিং ওষুধগুলো দিব না, কারণ রানিং ওষুধগুলো সকলেই পারবে। এই জন্য আগামী দিন হোমওয়ার্ক দিবেন অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের লক্ষণ 20টি রুব্রিক লিখে দিবেন পুরাতন ওষুধের। আর এই পরীক্ষা শেষ হলে আমি পরীক্ষা নিব ইনশাল্লাহ। আর 3 মিনিট আছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। মনে হয় প্রশ্ন নেই, তাহলে আজকের মতো আলোচনা শেষ করে দেই।